আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের কুমিল্লা বোর্ড 2023 সালে এই রেওয়ামিল সম্পর্কিত যে প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই, প্রশ্ন কি বলা আছে। এই যে প্রশ্নটা আমি ডান দিকে উপস্থাপন করেছি, এখানে প্রশ্নের ক নাম্বারে বলেছে সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। তো সমন্বিত ক্রয় হচ্ছে এই যে প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে ক্রয় যোগ হবে আর সমাপনী মজুদ পণ্য বাদ যাবে। অনেক সহজ। এই যে আমি বাম দিকে উত্তর করে দেখাচ্ছি, সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয়। বাম দিকে উত্তর, প্রথমে লিখব প্রারম্ভিক মজুদ পণ্য কত টাকা ছিল, এই যে 15,000 টাকা। এর সাথে ক্রয় যোগ করব এই 80,000 টাকা। সমন্বিত ক্রয় আর ক্রয় দুটো যোগ করে নিচে লিখলাম। এখান থেকে সমাপনী মজুদ পণ্য বিয়োগ করব। সমাপনী মজুদ পণ্য কত টাকা, এই যে 13,000 টাকা। এবারে 95,000 থেকে 13,000 টাকা বিয়োগ করে এইখানে লিখবো 82,000 টাকা। এর নিচে ডাবল দাগ দিয়ে এইটা হচ্ছে সমন্বিত ক্রয়। আমি আবারও বলছি, সমন্বিত ক্রয়ের সূত্রটা হচ্ছে প্রারম্ভিক মজুদ প্লাস ক্রয় মাইনাস সমাপনী। এখানে ক্রয়ের সাথে যদি ফেরত থাকতো বাদ যেত, এখানে নাই, তাই বিয়োগ করি নাই। এবার আমরা খ নাম্বারে বলেছি রেওয়ামিল প্রস্তুত করতে। তো এইখানে আমি রেওয়ামিলের জন্য এই প্রশ্নটা নিয়ে আসলাম। তো রেওয়ামিলটা মূলত আমি কিভাবে করতে হবে সেটা দেখিয়ে দিব। আমি আবারও বলছি, লক্ষ্য করি, রেওয়ামিলটা কিভাবে করতে হবে সেটা দেখিয়ে দিব। তোমরা নিজে নিজে রেওয়ামিলটা করতে পারবে, কিন্তু কিভাবে করতে হবে সেটা আমি বুঝিয়ে দিব। প্রথমে এই অঙ্কের যে আইটেমগুলো রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না তার পাশে ক্রস চিহ্ন দিব, যেগুলো রেওয়ামিলের ছকের মধ্যে লিখব না। যেমন প্রথম থেকে যদি দেখতে দেখতে আসি, এই যে মনিহারি 31/12 এটা রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না, এর পাশে ক্রস চিহ্ন দিয়ে রাখলাম, এই যে ক্রস চিহ্ন দিয়ে রাখলাম। সমাপনী মজুদ পণ্য রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না, এটার পাশে ক্রস চিহ্ন দিয়ে রাখলাম। ব্যাংক জমা 1 প্রারম্ভিক ব্যাংক জমা, এটা অন্তর্ভুক্ত হবে না রেওয়ামিলে, এটার পাশে ক্রস চিহ্ন দিয়ে রাখলাম। আমি আবারও বলছি, তিনটা আইটেম রেওয়ামিলে আমরা লিখব না যখন তৈরি করব, এই তিনটা যে তিনটার পাশে আমরা ক্রস চিহ্ন দিয়েছি। এবার দেখব কোনগুলি রেওয়ামিলে ক্রেডিট দিকে বসবে, সেগুলি লিখব, পাশে ক্রেডিট লিখে রাখবো। যেমন এই যে মূলধন ক্রেডিটে বসবে, এখানে ক্রেডিট লিখব। প্রদেয় হিসাব ক্রেডিট দিকে বসবে, এখানে ক্রেডিট লিখব। পণ্য বিক্রয় ক্রেডিট দিকে বসবে, ক্রেডিট দিকে লিখব। শিক্ষানবিশ সেলামি ক্রেডিট দিকে লিখব। ঋণ সঞ্চিতি ক্রেডিট দিকে লিখব। প্রাপ্ত কমিশন ক্রেডিট দিকে লিখব। অনেকগুলি ক্রেডিটে বসতেছে, তাই না? ব্যাংক জমাতে কিন্তু ক্রেডিট দিকে বসবে। এইভাবে আমরা ক্রেডিট দিকে যেগুলি বসবে ক্রেডিট লিখে রাখলাম, আর বাদ বাকি সব ডেবিটে। আমি একটি বিষয় আবারও বলছি, রেওয়ামিলের ছক তো আমরা পারি, কীভাবে করতে হয় সেটাও পারবো, তাই না? রেওয়ামিল তো আমরা সবাই শিখছি, কিন্তু আমি কোনটা ক্রেডিটে বসবে আর কোনটা ডেবিটে বসবে জাস্ট বুঝিয়ে দিচ্ছি। এর আলোকে তোমরা নিজে তৈরি করবে। যেমন লক্ষ্য করো, এই যেগুলোর পাশে ক্রেডিট লিখেছে এগুলো ক্রেডিট দিকে বসবে, আর যেগুলোর পাশে কি লিখি নাই, যেমন উত্তোলন ডেবিট দিকে বসবে, হাতে নগদ ডেবিট দিকে বসবে, প্রারম্ভিক মজুদ পণ্য ডেবিট দিকে বসবে, প্রাপ্য হিসাব ডেবিট দিকে বসবে, বিনিয়োগ ডেবিট দিকে বসবে, পণ্য ক্রয় ডেবিট দিকে বসবে, আসবাবপত্র ডেবিট দিকে বসবে। এখন তোমরা নিশ্চয়ই পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা এই গ নাম্বারের জন্য যাব। গ নাম্বারে কি বলেছিল, তবে আরেকটি বিষয় আমি আরেকটা কাজ করে দিলাম, এই রেওয়ামিলের যোগফলটা লিখে দিলাম। 3,05,000 হবে রেওয়ামিলের যোগফল, তোমরা করে দেখবে, ডেবিট ক্রেডিট দুই দিক মিলে যাবে, 3,05,000 উত্তর হবে। এখন আমরা আবার উদ্দীপকে ফিরে আসলাম। বাম দিকে গ নাম্বারের উত্তর লিখবো, চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয়। এই যে গ নাম্বারে বলেছিল চলতি সম্পদ প্রথমে লিখবো, তাই না? চলতি সম্পদের মধ্যে আমরা প্রথম থেকে দেখতে দেখতে আসি, কোনগুলি চলতি সম্পদ। এই যে হাতে নগদ 12,000 টাকা, এটা চলতি সম্পদ, এই 12,000 টাকা। প্রাপ্য হিসাব 38,000, এটা চলতি সম্পদ। মনিহারি সমাপনী 8,000, এটা চলতি সম্পদ। সমাপনী মনিহারি কিন্তু চলতি সম্পদ, বিষয়টি খেয়াল রাখবো। এই যে সমাপনী মনিহারি চলতি সম্পদ। সমাপনী মজুদ পণ্য, এটা চলতি সম্পদ। সমাপনী মজুদ পণ্যটাও চলতি সম্পদ। আর তো কিছু দেখছি না চলতি সম্পদের মধ্যে। এই যে ব্যাংক জমা আছে না, এই ব্যাংক জমাটা প্রারম্ভিকটা এখানে আসবে না। সমাপনী ব্যাংক জমাটা থাকলে চলতি সম্পদ বসতো। যদি ব্যাংক জমার পাশে 31/12 লেখা থাকতো তাহলে সেটি চলতি সম্পদ হতো। এবার এগুলো যোগ করে শেষের ঘরে লিখে মোট চলতি সম্পদ লিখবো, তার নিচে লিখবো চলতি দায়। তো আবার প্রথম থেকে দেখতে দেখতে আসি কোনগুলো চলতি দায়। এই যে প্রদেয় হিসাব চলতি দায় 17,000 টাকা। এরপরে এই লাস্টে আছে ব্যাংক জমাতিরিক্ত, এই সবার শেষে 10,000 টাকা, এটা চলতি দায়। এই দুটো যোগ করে শেষের ঘরে লিখবো মোট চলতি দায়। তো এই হচ্ছে আমাদের মোট চলতি সম্পদ এবং মোট চলতি দায়।
এখানে যদি পার্থক্য বলতো চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্য লিখো, তাহলে আমরা দুটো বিয়োগ করতাম। যেহেতু পার্থক্য বলেনি, তার জাস্ট লিখে রাখলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খুদা হাফেজ।